Welcome to another scenic and exciting road trip. Road trip to an offbeat sea beach of Odisha. ফ্যামিলি নিয়ে অনেকদিন পর ভরা বর্ষায় রোড ট্রিপের ফার্স্ট ডে। সকালটা শুরু হয়েছিল দারুণ এক্সাইটমেন্ট নিয়ে, কিন্তু পথে ঘটে গেল একটা অপ্রত্যাশিত অ্যাক্সিডেন্ট। দুর্ঘটনার জন্য মনটা যথেষ্ট কষ্ট পেয়েছিল, কিন্তু ডেস্টিনেশনে পৌঁছে বুঝলাম যে সব কষ্টকেই পিছনে ফেলে অনেকটা এগিয়ে চলে এসেছি। ঘুরে দেখাবো উড়িষ্যার একদম নির্জন এই সমুদ্র সৈকত, বাগদা সি বিচ। খবর দেব বাগদা সি বিচের পাশেই সবুজের মাঝে লুকিয়ে থাকা এক অসাধারণ রিসর্টের। আর এই ট্রিপটা আরো স্পেশাল বিকজ এটা আমাদের ছোট্ট শিবের ফার্স্ট বিচ ভ্যাকেশন। সব মিলিয়ে এক হট অ্যান্ড হ্যাপেনিং ডে হতে চলেছে। তাহলে আর দেরি না করে আজকে রোড ট্রিপ টু বাগদা বিচ শুরু করা যাক। বাট সবার আগে আমি সন্দীপ, তোমার ট্রাভেল পার্টনার। ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার রুটস। আজ আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি উড়িষ্যার বালাসোর জেলার কাছে অবস্থিত এক সুন্দর নির্জন আর এখনো অনেকের অচেনা সমুদ্র সৈকত বাগদা বিচের উদ্দেশ্যে। যদি তুমি এমন একটা মনসুন উইকেন্ড রোড ট্রিপ খুঁজে থাকো যেখানে থাকবে নির্জন সমুদ্র সৈকত, ঝাউবনের রাস্তা, দুর্দান্ত রিসর্ট, ভালো খাবার আর প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য, তাহলে আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। কারণ এই ভিডিওর শেষে তুমি ঠিক করতে পারবে তোমার পরের উইকেন্ড ট্রিপটা ঠিক কোথায় হবে। আজ সকাল ঠিক 5:30টায় বর্ধমানের বাড়ি থেকে শুরু হলো এই রোড ট্রিপ। আর রোড ট্রিপের ফার্স্ট ডিমান্ডই হচ্ছে সকাল সকাল 1 কাপ করে কড়া চা। তাই পৌঁছে গেলাম শক্তিগড়। ভেরি গুড মর্নিং। আমরা আবার বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আশা করি ট্রিপটা ভালো যাবে, সঙ্গে থেকো, খুব জমিয়ে এনজয় করব। এখন আমরা আপাতত দাঁড়িয়েছি এসে শক্তিগড়ের একটা চায়ের দোকানে। শক্তিগড়ের চা খেয়ে নিয়ে তারপর বেরোবো। এই ট্রিপে আমার পার্টনার রাসু, রুমা, কৌশিক, সুস্মিতা আর আমাদের সবার ছোট্ট শিব। এটা শিবের ফার্স্ট বিচ ভ্যাকেশন। আমরা এক্সাইটেড ওর রিয়াকশন দেখার জন্য। টি ব্রেক শেষ করে আমাদের জার্নি স্টার্ট হলো। NH-19 ধরে এগিয়ে যাচ্ছি। বাড়ি থেকে বাগদা সি বিচ 330 কিলোমিটার, ওই 9 আওয়ার্স অ্যাপ্রক্স লাগবে যা গুগল ম্যাপস দেখাচ্ছে। বর্ধমান থেকে দুটো রাস্তা আছে, বাট আমরা আরামবাগের রুটটা অ্যাভয়েড করে কোলাঘাটেরটা সিলেক্ট করেছি বিকজ আরামবাগের রাস্তায় প্রচুর স্পিড ব্রেকার্স আর রাস্তাটাও ভালো কন্ডিশনে নেই। ওভারকাস্ট ওয়েদার, মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। বর্ষাকালে এই রকম ওয়েদারে লং ড্রাইভের এক আলাদা মজা আছে। পালসিট টোল পৌঁছে গেছি। আগের মতো আর টোলের হিসেব রাখতে হয় না। ন্যাশনাল হাইওয়ের অ্যানুয়াল পাস নেওয়ার পর সেই ঝামেলাটা অনেকটাই কমে গেছে। বৃষ্টি ভেজা চারিদিক, সবুজ হয়ে উঠেছে রাস্তার দুধারের গাছপালা। ঝকঝকে অ্যান্ড কম্পারেটিভলি ফাঁকা NH-19 দিয়ে ড্রাইভ করে পৌঁছে গেলাম হচ্ছে সিঙ্গুর। আমরা পৌঁছে গেছি। ইথানল মিশ্রিত পেট্রোল এখন চেতককে খাওয়ানো হচ্ছে। আর টিপটিপ বৃষ্টি শুরু হচ্ছে, রাস্তাতে পাচ্ছি টিপটিপি পড়ছে। সিঙ্গুরে চেতককে ফুল ট্যাঙ্ক করে নিলাম। আর টেনশন নেই, এবার জার্নির মজা নিতে নিতে এগোবো, এটাই ভেবেছিলাম। দেখতে দেখতে ডানকুনি টোলও পেরিয়ে গেলাম, বাট জানা ছিল না এর পর থেকেই যত ঝামেলার শুরু। ঠিক দক্ষিণ পুরুষোত্তমপুর যাওয়ার সময় যেমন জ্যামে পড়েছিলাম, ঠিক সেই রকমের জ্যাম। এই যে দেখতে পাচ্ছ ডানকুনি টোল পেরিয়ে গেছি, আর সামনে একটা রেড জোন আসছে, বলছে নাকি 31 মিনিটস ডিলে হচ্ছে ওইখানে। আর এই দেখো সামনে শুরু হয়ে গেছে জ্যাম। ওফ, আগের বারও আমরা পেয়েছিলাম জ্যাম, এইবারও জ্যাম। এই যে এখান থেকে পুরোটা এই কোলাঘাট 65 কিলোমিটার এখান থেকে, আর 1 ঘন্টা 42 মিনিট লাগবে 65 কিলোমিটার। মানে এই রকমের জ্যাম লেগেছে, এখানটা পুরোটা জ্যামে ভর্তি হয়েছে। এই রাস্তাটা একটা পুরোটা জ্যাম একবার। এইখান থেকে আমরা কোলাঘাটের দিকে টার্ন নেবো, এইখানটা পুরোটা জ্যাম হয়ে আছে। কিন্তু এইবার একটা উপায় বার করতে পেরেছি। আমরা কলকাতা রুট ধরে একটা সার্ভিস লেন দিয়ে নেমে কলকাতা টু কোলাঘাটের রুটটায় চলে গেলাম। ওই 2 কিলোমিটার্সের মতন হয়তো এক্সট্রা ট্রাভেল করতে হলো, বাট টাইমটা অনেকটা সেভ হলো। দেখো ট্রাফিক দেখো শুধু রাস্তায়। স্বাভাবিক কথা, ঘড়ির কাটায় 8:12, কোলাঘাট পৌঁছাতে এখনো 46 কিলোমিটার। অফিস আওয়ার্স স্টার্ট হতে চলেছে। সবাই রেডি হয়ে বাজার ফাজার করে ঘরে গিয়ে রেখে তারপরে আবার সব অফিসের দিকে দৌড়াবে।
রাস্তাঘাটে লোকজনের সংখ্যা বেড়েছে যথেষ্ট। এখন আপাতত আমরা একটা সিগন্যালে আটকে আছি, জালা ধুলাগড়ি টোল প্লাজা ওতে পৌঁছেছি। আর দেখতে পাচ্ছ পুরো জ্যাম হয়ে রয়েছে এখানটায়। যাই হোক, টোল দিয়ে বেরিয়ে যাব। সবাই এইরকম বৃষ্টিমুখর দিনে খুশ মেজাজে গল্প মজা করতে করতে এগোচ্ছি, কিন্তু চলতে চলতে এমন একটা ঘটনা ঘটলো যেটা সবার মুখের হাসি আপাতত কিছুক্ষণের জন্য কেড়ে নিল। স্লো মুভিং ট্রাফিক। আমি চেতককে মিডল লেন দিয়ে স্লোলি নিয়ে যাচ্ছি। হঠাৎ রাইট সাইডের লেন দিয়ে চলা ট্রাক চেতকের রিয়ার বডিতে এসে ধাক্কা মারল। ভাগ্যিস স্লো মুভিং ট্রাফিক, নইলে বড়সড় দুর্ঘটনা করতে পারত। ট্রাকের নাম্বার নোট করে ট্রাককে রিপিটেডলি রাস্তার সাইডে আসতে বলার পরও স্পিড তুলে ডেঞ্জারাসলি ড্রাইভ করে পালানোর চেষ্টা করে। আমিও নাছোড় বান্দা, অত সহজে পালাতে তো দেব না। 7 to 8 কিলোমিটার চেস করে ফাইনালি একটা রেড সিগন্যালে ট্রাকটাকে ওভারটেক করে আগে ট্রাফিকের সিভিক ভলেন্টিয়ারকে ডাকলাম আর পুরো কথাটা বললাম। সিভিক ভলেন্টিয়ার দাদা ট্রাকে চেপে বসলো, বললো চিন্তা না করতে আর ট্রাককে ফলো করতে। ট্রাককে ফলো করে উলবেড়িয়া ট্রাফিক ইন্সপেক্টরের কাছে নিয়ে যাওয়া হলো। গাড়ির নাম্বারটা দেখে নাও, ঠিক আছে? এইখান থেকে ধাক্কা মেরেছে, যথারীতি এসে ঢুকে গেছে একবারে পেছনে সিটে। ইনফ্যাক্ট আমরা যথেষ্ট ভালো করে দাদা ধাক্কা মেরে পালাচ্ছিল একবারে, অনেকবার ওভারটেক করে দাঁড়াতে বলেছি, দৌড়াচ্ছে একবারে দৌড়াচ্ছে। আমি মিডিল লেনে দাদা কথা বলছে, স্যার কথা বলছে। হালকা আপনি আমার গাড়িটার অবস্থাটা দেখুন স্যার। বলছে না আমার ফ্যামিলি রয়েছে পেছনে বসে, দুটো বাচ্চা। আমি একটা রিটেন কমপ্লেন, ফর্মাল কমপ্লেন আপাতত দিচ্ছি। এই যে আমি অলরেডি একটা কমপ্লেন লেটার লিখে দিয়েছি এবং স্যারকে এটা আমি জমা দিয়ে দিচ্ছি। লাইসেন্স নাম্বারটা নিচে দিবেন। নাম লিখেছি, লাইসেন্স নাম্বারটা আমার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে এখানে আমি লিখে দিচ্ছি নাম্বারটা, লাইসেন্স। সেখানে বিস্তারিতভাবে পুরো ব্যাপারটা ইন্সপেক্টরকে বললাম। খালাসি থাকা সত্ত্বেও এই রকমের অ্যাক্সিডেন্টের জন্য ইন্সপেক্টর সাহেব তো ড্রাইভারকে বকাঝকা করলেনই, ড্রাইভারের লাইসেন্সটাও নিয়ে নিলেন আর আমায় একটা রিটার্ন কমপ্লেন ট্রাক অ্যান্ড ট্রাক ড্রাইভারের নামে করতে বললেন। ট্রাফিক ইন্সপেক্টরকে বললাম যে চেতকের ড্যামেজের জন্য ট্রাকের থার্ড পার্টি ইন্স্যুরেন্স দিয়ে ক্লেম করিয়ে চেতককে ঠিক করা হোক। বাট অ্যাকর্ডিং টু দ্য ইন্সপেক্টর, যদি এফআইআর করি দেন ট্রাক তো সিজ হবেই, আমারও গাড়ি সিজ হবে, দেন ইন্স্যুরেন্স ক্লেমের প্রসেসিং হবে, দ্যাট উইল টেক অ্যারাউন্ড 3 to 4 days অফ টাইম। কিন্তু আমরা তো একটা ট্রিপে বেরিয়েছি, তাই চেতককে সিজ করলে প্রবলেমে পড়ে যাব। তাই ইন্সপেক্টর স্যারের কথা শুনে একটা রিটার্ন কমপ্লেন জমা দিলাম। ইন্সপেক্টর বললেন যে দ্য ড্রাইভার উইল বি চার্জড উইথ আ হেফটি ফাইন। ট্রাক ড্রাইভারের পানিশমেন্ট হবে এই আশা করে আমরা আমাদের জার্নি রিজিউম করলাম। অলরেডি তখন সবার মাথা থেকেই বেরিয়ে গেছে আমরা কোনো ট্রিপে বেরিয়েছি। অ্যাক্সিডেন্টটা হালকার উপর দিয়ে গেছে, তাই চেতক ইজ গুড টু গো। তোমাদের কখনো মন খারাপ হলে খেতে ইচ্ছা করে নাকি শুধু আমারই হয়? কোলাঘাট এখনো যে পয়েন্ট আছে সেখান থেকে 9.1 কিলোমিটার আমরা দূরে রয়েছি, 10 মিনিট। বাট এখান থেকে খাবারের ভালো ভালো হোটেল স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? আর খিদেও পেয়েছে। ঘড়ি কাটায় 9:48। রূপনারায়ণ নদীর উপর দিয়ে আমরা কোলাঘাটের দিকে এগিয়ে চলেছি। ঠিক আছে, কাজও করে দেখো। আমরা কোলাঘাট পৌঁছে গেছি আর কোলাঘাটের আপাতত রাধারানী হোটেল, এই রাধারানী হোটেলে এসেছি। রাধারানী হোটেলে আমরা ব্রেকফাস্টটা সেরে নেবো, ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে আবার জার্নি রিজিউম করবো। দেখি কি আছে খাবারে। আমরা এদিকে লুচি নিয়েছি, ওদিকে আলু পরোটা আছে, এদিকে ব্রেড টোস্ট, এদিকে আমিও আলু পরোটার চাটনি নিয়েছি। আলু পরোটার চাটনিটা বেশ ভালোই লাগে আর হেভি খাবার তো। কেমন লাগছে খাবার? দারুণ, মোটামুটি আমাদের ভালো খাওয়া দাওয়া হয়েছে।
আমরা তো অলরেডি একটা আলু পরোটা শেষ হয়ে গেছে, আর একটা আলু পরোটা নিয়ে বসেছি। হ্যালো, আমাদের খাওয়ার দান, এবার আমরা চাটনি শুরু করব। থামস আপ, এটা হলো বাবার গাড়ি। কোনখানটা ভেঙেছে? এখানটা কেউ এখানটা বা এখানটা দাগ লাগিয়ে দিয়েছে, বুঝলেন? এখানে এই ট্রাকে এসে দাগ লাগিয়ে দিয়েছিল। বাবা পুলিশকে বললো। তোমাদের কি ভাল লাগছে এই জায়গাটা? দারুণ লাগছে, দারুণ। তোমার জায়গাটা ভাল লাগছে এই জায়গাটা? হ্যাঁ, খুব ভালো লাগছে। কোলাঘাটে আমরা এলে তোমার জায়গাটা ভাল লাগছে? ও বাবা, তোমার জায়গাটা খুব সুন্দর লাগছে, খুব ভালো খেলাম। আমি যেমন 32 ওরকমই ভাই স্পাইডারম্যান কে। আর আমারটা এইদিকে ইউরো স্টাইল। এটা হলো ভালো। তোমার এই জায়গাটা ভাল লাগছে? হ্যাঁ, আমি ভিডিও করতে ভালো। তোমার এই জায়গাটা কেমন লাগছে? খুব ভালো বেটা। সবাই বলে দিল, এবার যাই। আমার তো সুন্দর গাড়িটার মধ্যে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছি। ব্রেকফাস্ট সেরে আবার জার্নি স্টার্ট করলাম। বাঁ দিকে চলে গেলে হচ্ছে দীঘা, মন্দারমণি ওই দিকটা। সোজা চলে গেলে হচ্ছে আমরা চলে যাব উড়িষ্যার দিকে। জাস্ট হাঁটিয়ে নিয়েছি না, আর চিন্তা নেই ভাই। প্রচন্ড রকমের খিদে পেয়ে গেছে। আমাদের এখন ডিস্টেন্স বাকি রয়েছে 176 কিলোমিটার। 2 ঘন্টা মানে মোটামুটি 3 ঘন্টার মতনই লাগবে। মোটামুটি দেখাচ্ছে 2 করে পৌঁছাবো। হ্যাঁ, ওই অ্যাক্সিডেন্ট, তারপরে ব্রেকফাস্ট, এসব একটু সময় গেল আমাদের। বেশ একটু নয়, অনেকটাই সময় গেল। বাট ঠিক আছে, নাও উই আর ব্যাক অন ট্র্যাক। ওয়েদারটা একদম মেঘলা হয়ে রয়েছে। তবে একটা জিনিস কি, এদিকে বৃষ্টি হয়নি, রাস্তা শুকনো। হ্যাঁ, বাট হবে, এটা শিওর যে হবে। আমরা নেক্সট চলে এলাম। রাস্তা এখন অব্দি আমরা খুব ভালো পেয়েছি। রাস্তায় কোনো রকম সমস্যা নেই, যথেষ্ট স্মুথ রাস্তা, আরামসে ড্রাইভ করে আসা যাবে, কোনো অসুবিধাই হবে না। এখন যদি তোমরা আসো কেউ, তোমাদের কোনো অসুবিধা হবে না। ডেবরা টোল প্লাজা, এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা। আমরা পেরোলাম। আর বেশি দেরি নেই, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব বালেশ্বর। অনেকেই একটা প্রশ্ন করে, বাগদা বিচে যেতে হলে কিভাবে যাব? আমাদের মতন নিজের গাড়ি নিয়ে ড্রাইভ করে এলে আমার ব্লগটা ফলো করলেই বুঝতে পেরে যাবে রুটটা। আর যদি ট্রেনে আসো তাহলেও কোনো সমস্যা নেই। সকাল 6:10 হাওড়া স্টেশন থেকে পুরী বন্দে ভারত ছাড়ে। বালেশ্বর স্টেশনে 8:45 করে নামিয়ে দেয়। এলস তোমরা 9:15 ধুলি এক্সপ্রেস ধরে নিতে পারো। আরও বেশ কিছু এক্সপ্রেস ট্রেনও অ্যাভেলেবেল আছে। আমাদের এই ট্রিপের আস্থানা সি সাফারি বিচ ক্যাম্প। আগে থেকে যদি তোমরা বলে দাও, দেন সি সাফারি বিচ ক্যাম্প থেকেই ইকো গাড়ি পাঠিয়ে দেবে। ওই ₹1000 অ্যাপ্রক্স চার্জেস। অর তোমরা স্টেশনের বাইরে থেকেও অটো বা ম্যাজিক গাড়ি ভাড়া নিয়ে নিতে পারো। ₹700 অ্যাপ্রক্স নেয়। 6 জন যেতে পারবে। উইদিন অ্যান আওয়ার তোমরা বাগদা সি বিচে পৌঁছে যাবে। এই জায়গাটাকে চিনে নাও, এটা একটা খুব ইম্পর্টেন্ট জাংচার। গুগল ম্যাপস এইখানে তোমায় সাজেস্ট করবে লেফটের রুটটা নিতে, বাট ওটা নেবে না, ওটা খড়গপুরের দিকে যাচ্ছে। এই স্ট্রেট রাস্তাটা সিলেক্ট করবে, এটাই তোমাকে উড়িষ্যার দিকে তাড়াতাড়ি নিয়ে যাবে। নেক্সট আমরা রামপুরা টোল পেরোলাম। লক্ষ্মণনাথ টোল পেরিয়ে উড়িষ্যায় প্রবেশ করলাম। NH-16 নিয়ে কোনো কথা হবে না, একদম স্মুথলি পৌঁছে গেলাম হলদিপাড়া। হলদিপাড়া এসে গেছে। এরপর আমাদের ঢুকতে হবে এইটাই দেখো। আমি আবার ভুল বললাম। বলো না। হলদিপাড়াতে NH-16 কে ছেড়ে সার্ভিস লেন ধরে উড়িষ্যার গ্রামের রাস্তা ধরে নিলাম। প্রথম কিছুক্ষণ তো রাস্তা স্মুথ ছিল, বাট রাস্তা আস্তে আস্তে পটলসে পরিণত হলো। উড়িষ্যার গ্রামের সরু বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে গুগল ম্যাপসকে ফলো করে শেষমেশ ফাইনালি আমরা পৌঁছে গেছি
বাগদা বিচে যে রিসর্ট আমরা বুক করেছি সেই রিসর্টে। আমাদের আজকের আস্থানা শ্রী সাফারি বিচ ক্যাম্প। ঘন সবুজের মধ্যে লুকিয়ে থাকা এক রিসর্ট, অনেকটা স্পেস নিয়ে এই রিসর্ট। চারিদিকে গাছপালা, নানান রঙের ফুল গাছ, কাজু গাছ, নারকেল গাছ, কাঁঠাল গাছ, ঝাউ গাছ দিয়ে ঘেরা এই রিসর্ট। রিসর্টে ঢুকেই যেটা নজর কাড়লো, সুইমিং পুল। বাচ্চা দুটো এটাই কিন্তু মেন ডিমান্ডে ছিল। এটা দেখে দুজনের এক্সাইটমেন্টের কোনো ঠিক নেই। থাকার অনেকগুলো অপশন আছে, এসি গ্লাস কটেজেস, নর্মাল কটেজেস, এসি রুমস, নন এসি রুমস, টেন্টস, ডরমেট্রি। এই উইকেন্ডে সব অপশনসই ফুল, শুধু ডরমেট্রিটাই অ্যাভেলেবেল ছিল, তাই অগত্যা ডরমেট্রিটাই বুক করতে হয়েছে আমাদের। ফুডিং এন্ড লজিং নিয়ে এসি ডরমেট্রি বা কটেজ মাথা পিছু ₹2000 পার ডে, অ্যান্ড নন এসি ডরমেট্রি বা কটেজ মাথা পিছু চার্জেস ₹1800 পার ডে। বাট এইখানে গরম আছে, তাই আমি সাজেস্ট করব এসি অপশনটাই সিলেক্ট করা। একটা হট অ্যান্ড হ্যাপেনিং সকালকে পিছনে ফেলে দুপুর করে রিসর্টে এসেছি। চেক ইন ফর্মালিটিস করা হয়ে গেছে, এবার ডরমেট্রিটা কেমন সেটা একটু দেখে নেওয়া যাক, চলো। এই হচ্ছে আমাদের ডরমেট্রিটা। এইরকম ভাবে বেডগুলো রয়েছে, এসি রয়েছে, ফ্যান রয়েছে, এদিকে মিরর রয়েছে। অ্যাকচুয়ালি আর কিছু অ্যাভেলেবেল ছিল না, তো এটাই আমাদের নিতে হলো। বাট বেশ ভালোই কোজি, দেখে তো বেশ ভালোই কোজি লাগছে। মিরর, বেসিন, এদিকে অ্যাটাচড ওয়াশরুম আছে, স্ট্যান্ডার্ড ওয়াশরুম, বাট গিজার ফেসিলিটি নেই। কিন্তু এখানে বললে গরম জল ওরা দিয়ে যায়। এই ছিল আমাদের রুম ট্যুর। এবার একটুখানি খাওয়া দাওয়া করে নিই, প্রচণ্ড রকমের খিদে পেয়েছে। একটা ট্রিপের মধ্যে খাওয়া দাওয়া এলাহি না হলে ঠিক ট্রিপটা জমে না, না? তো চলো দেখি আজকে আমাদের লাঞ্চে কি আছে। এটা হচ্ছে কিচেন এরিয়া, এটা হচ্ছে ডাইনিং এরিয়া, পরিষ্কার পরিচ্ছন্ন। বলে দিই, ফার্স্টে এলেই ওয়েলকাম ড্রিঙ্কসে ডাব দেওয়া হয়, বাট আমরা যেহেতু লেট করে ঢুকেছি তাই ডাবের জলটা নেক্সট দিনের জন্য পোস্টপন করেছি। আজ ডাইরেক্ট লাঞ্চ দিয়ে এলাহি খাওয়া দাওয়া শুরু করা যাক। আছে আমাদের দুপুরের লাঞ্চ। এটা কি খাবার এসছে একটু বলে দে সবাইকে। বলে দাও কি কি আছে, ভাত আর ফিশ, পাঁপড়, লঙ্কা, পেঁয়াজ, লেবু, এখানে ডাল, এখানে একটা সবজির তরকারি, এখানে আলু ভাজা, এখানে হচ্ছে দই বেগুন, এটা চাটনি, আর এটা হচ্ছে দই, উড়িষ্যার স্পেশাল দই বেগুন। বাহ, লাভলি। ও এখানে আছে পমফ্রেট ফ্রাই। বাহ, এলাই খাবার। আরো আছে লঙ্কা আমি খাবো। দাঁড়াও আজকে পমফ্রেটের উপরে সব যাবে। বাস, টেস্ট দেখো পমফ্রেটের, সুন্দর। কত রকমের পদ দিয়েছে দেখেছো, সঙ্গে আবার পমফ্রেট ফ্রাই, পমফ্রেট কারি। গোটা টেবিলটায় মুখরোচক টেস্টি খাবারে ভরে গেছে। আর দেরি না করে চলো আমরা লাঞ্চটা সেরে নিই। পমফ্রেট কারি অথবা প্রন কারি, এই দুটো হচ্ছে অপশনাল, ঠিক আছে? তো তুমি এখানে প্রন কারিও নিতে পারো, পমফ্রেট কারিও নিতে পারো। আমরা পমফ্রেটটাই প্রেফার করলাম। আর বাকি যে পমফ্রেট ফ্রাই বা ক্র্যাব যদি নেওয়ার ইচ্ছা হয় তাহলে কিন্তু এক্সট্রা পে করে নিতে হবে। কবজি ডুবিয়ে জমিয়ে খাওয়া দাওয়া, লোভ না সামলাতে পেরে অনেকটা খাওয়া হয়ে গেছে। ফোন নাম্বার, যাবতীয় ডিটেলসের জন্য তোমরা যোগাযোগ করো এইখানে। লাঞ্চ তো শেষ, এবার একটু হাঁটাহাঁটি করতে হবে। খাওয়াটা জব্বর হয়ে গেছে। বাগদা বিচটা ঘুরে দেখা যাক, কি বলো? সমুদ্রের দিকে যেতে এই ঝাউবনের মধ্যে দিয়ে প্রায় 400 থেকে 500 মিটারের মতন হাঁটতে হবে। ধুবলাগাড়ি বিচেও এক আলাদা রকমের ফিল এসেছিল, দ্য ন্যাচারাল ভাইব। বাট বাগদা বিচ ইজ লেস পপুলেটেড দ্যান ধুবলাগাড়ি। বর্ষাকাল বলে চারপাশটা একবারে তরতাজা সবুজ হয়ে আছে। ঝাউ গাছের ফাঁক দিয়ে এই পথটা ধরে এগিয়ে যেতে যেতে কেমন একটা অন্যরকম পরিবেশ তৈরি হচ্ছে। মাঝে মধ্যে গাটা ছমছম করে উঠছে, যেন এক জঙ্গলের মধ্যে এসে পড়েছি। আর চারপাশে কান পাতলেই কত রকম পোকামাকড়ের আওয়াজ, হাওয়ায় গাছের পাতা নড়ার আওয়াজ,
আর তার সঙ্গে ধীরে ধীরে কানে আসছে সমুদ্রের ঢেউয়ের গর্জন। এই জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি আর শুধু নানান রকমের পাখির আওয়াজ। জানি না রেকর্ড হচ্ছে কিনা আওয়াজগুলো আশেপাশে, কিন্তু প্রচুর রকমের নানান রকমের পাখির আওয়াজ। এখনো সমুদ্রটা চোখে দেখা যাচ্ছে না, কিন্তু তার আওয়াজটা বেশ ভালোই টের পাচ্ছি। যত সামনে এগোচ্ছি ঢেউয়ের সেই গর্জনটাও তত স্পষ্ট হয়ে উঠছে। উফ, এটাকেই বোধহয় হিডেন সি বিচ বলে। সাচ আ বিউটি। এই হলো বাগদা সি বিচ। একদিকে যতদূর চোখ যায় পরিষ্কার সুন্দর সমুদ্র, আর অন্যদিকে সবুজে ঘেরা ঝাউবন। জলটা বেশ স্বচ্ছ আর ঢেউগুলো বেশ বড় বড়। তবে আজকের সবচেয়ে বড় এক্সাইটমেন্ট কিন্তু সমুদ্রটা আমাদের জন্য নয়, শিবের জন্য। এই প্রথমবার ও কোনো সমুদ্র সৈকতে এসেছে, তাই সমুদ্রটা দেখে ওর এক্সাইটমেন্টটা দেখার মতো। সত্যি বাগদার এই শান্ত সুন্দর পরিবেশে ওর সেই প্রথম সমুদ্র দেখার আনন্দটা দেখতেই বেশি ভালো লাগছে। মোটামুটি পুরো বিকেলটা সমুদ্র তটে কাটিয়ে রিসর্টে ফিরলাম। রিসর্টে ফিরতে না ফিরতেই গরমাগরম চা আর স্ন্যাক্সে পেঁয়াজ পকোড়া দিয়ে গেল, বেশ অনেকটা কোয়ান্টিটি। তারপর বাচ্চাগুলোকে নিয়ে পুলে। একদিকে বিচ পুল পার্টি সংস, আর একদিকে ঠান্ডা জল, আর ঠান্ডা জলের মধ্যে আমরা। ওফ, কি আরাম! এর মতন বিকেলটার জন্যই তো এই এত দূরে আসা। বাচ্চাগুলোর মন একদম খুশ, আর ওরা খুশ মানে আমরাও খুশ। পুলে ঘন্টাখানেক মজা করে উঠে পড়লাম। আর বেশি জল ঘাটলে ঠান্ডা লেগে যাবে, এই ভয়ে উঠে এলাম। এবার ডিনারের পালা। এই বাই দ্য ওয়ে, লাঞ্চে একটা জিনিস বলতেই ভুলে গেছিলাম, রসগোল্লা। ইয়েস, উড়িষ্যার ফেমাস রসগোল্লা ছিল ডেজার্টে, হেভি টেস্টি। ডিনারের মেনুতে রাইস, সবজি, ডাল, আলু ভাজা আর চিকেন কষা। তার সঙ্গে সেই রসগোল্লা। খাবার দাবারের টেস্টই আলাদা, খুব সুন্দর। খাওয়া দাওয়া করে এবার শুতে যাওয়ার পালা। আজকের দিন আর আজকের দিনের গল্পের এখানেই ইতি টানছি। কালকের দিনটার বেশ কয়েকটা প্ল্যান আছে, তার মধ্যে বুড়িবালার নদীতে বোটিংটার এক আলাদা অনুভূতি। এই ট্রিপটাতে স্পিরিচুয়াল টাচ এনে দেবে বালাসোরের ইমামি জগন্নাথ মন্দির, তাই নেক্সট পর্বটা দেখতে ভুলো না কিন্তু। আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন ভিডিওটাকে লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে আর আমার সঙ্গে ঘোরার ইচ্ছে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে নেক্সট পর্বে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই।